হায় ভগবান, এই জীবন রেখে আর আমার কোনো লাভ নেই। যাই গিয়ে আত্মহত্যাটা করেই নি। কিন্তু আজ নয় কাল মরতে হবে। যাই, মরার আগে একটু শুশুটা করে নি। আবার শুশু যদি না করি আবার কিডনির দোষ হবে। না না না, সেটা আমি হতে দিতে পারবো না। কিসের গন্ধ এত? এটা নিশ্চয়ই পেচ্ছাপের গন্ধ। এ বেটা গন্ধযুক্ত পেচ্ছাপ ছাড়ছে। আমার জন্মেও এমন দুর্গন্ধযুক্ত পেচ্ছাপ শুকিনি। নিশ্চয়ই বেটা খুব বিড়ি সিগারেট খৈনি খায়, শুধু নিকোটিন আর নিকোটিনের গন্ধ। ছি 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 ছি। এই মানুষগুলোর কোনো কাণ্ড জ্ঞান নেই, এদের কোনো স্থান কাল পাত্র জ্ঞান নেই, যেখানে সেখানে প্যান্টের চেন খুলে দেয়। আমি এখানে ঘুমাচ্ছি আর বেটার গন্ধ ছাড়তে এখানেই আসতে হলো। আমি এখানে আরাম করে শুয়েছিলাম। দাঁড়া বেটা, তোর আমি দেখাচ্ছি মজা। তোর আমি এবার ঘাড় মোটকে খাবো। এই বেটা, হ্যাঁ, আমার ঘরে এসে তোকে পেচ্ছাপ করতে হলো? এবার তোর ঘাড় মোটকে খাবো আমি। তোর আজ শেষ দিন। ধুর ভূত, তুমি ছাড়ো তো। আমি মরছি আমার জেলায়, আর উনি এসেছে আমার ঘাড় মটকায়। কোথাও গিয়ে একটু শান্তি নেই। ঘরে গেলে বউর খিটখিট, অফিসে গেলে বসের খিটখিট, আর এখানে একটু শান্তিতে মরতে এসেছি, উনি আবার এসেছে আমার ঘাড় মটকায়। ও বাবা, তুমি শান্তির খোঁজে মরতে এসেছো? তা তোমায় কে বললো বাবা যে মরলে শান্তি পাওয়া যায়? মরলে যে কি জ্বালা তা তুমি জানো? মরার পর পৃথিবীতে কি কাজ করেছো তার বিচার হবে। যদি কোনো পাপ না করে থাকো তবে স্বর্গে যাবে, আর যদি কোনো পাপ করে থাকো তাহলে তো নরকে। কিন্তু যদি পুরো পৃথিবীর মায়া না ছেড়ে মরে থাকো তাহলে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরতে হবে। বিশাল জ্বালা, হাজারো ঝামেলা। বাদ দাও ভাই ওসব। তুমি কি জন্য মরতে এসেছো বাপু, একটু শুনি। কি বলবো ভূত ভাই, আমার 18 বছর হয়নি, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিল। আমার বিয়েতে একদম মত ছিল না। আমি বললাম এত করে যে আমার লজ্জা লাগে, শরম লাগে, তবুও শুনলো না। কি বলবো, তবুও রাজি হয়ে গেলাম। মেয়েটা একটু দেখতে সুন্দর ছিল তো, রাজি হয়ে গেলাম। এখন আমার দুটো মেয়ে আছে, এখন তাদের বিয়ে কি করে দেবো আমি সেই নিয়ে অনেক চিন্তায় আছি ভাই। ও, কম বয়সে বিয়ে করে চাপ নিতে পারছো না, তাই তো? এই ব্যাপার। তা ভাই, তুমি মরতে গেলে কেন? আমি কি ভাই তোর মতো আত্মহত্যা করে মরেছিলাম? আমাকে তো জোর করে সবাই মেরে ফেলেছে। ও, আব্দুল এসেছে? ঠিক আছে, ওকে আসতে বল, কিন্তু দেখিস কেউ টের যেন না পায়। একদম সাবধানের সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে দাদা, এক্ষুনি নিয়ে আসছি। নমস্কার প্রসন্ন দা। হ্যাঁ আব্দুল, বস বস। হ্যাঁ আব্দুল, বলো, ক্যাশ কতটা আছে আর টাকাটা সঙ্গে করে নিয়ে এসছো তো? হ্যাঁ দাদা, টাকাটা আমার সঙ্গেই নিয়ে এসেছি। দাদা, ভেতর থেকে খবর পেয়েছি আমাদের কোম্পানি 2 মাসের মধ্যে উঠে যাবে, তাই জন্য 2 মাসের টাকাটা জমা দিয়ে নিয়ে রেখে দিয়েছি আমার কাছে। আরে ভাইয়া, ওসব খবর আমি নিয়ে নিয়েছি, ও নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ক্যাশটা কত কালেক্ট করেছো সেটা বলো, বাকি সব আমি দেখে নিচ্ছি। দাদা, টাকা তো গুনে নেই, তবে 1,20,000 উপরে হবে, এটুকু আমার শিওর। এ ভাই, টাকা ভেতরে নিয়ে ভেতরে নিয়ে আয়। ঠিক আছে, এটা কি আলমারিতে তুলে রাখা? দেখো ভাই, সাধারণ মানুষের টাকা একা আত্মসাৎ করা মুশকিল। তুমি কিন্তু 30% বেশি আশা করো না। মাত্র 30%? দাদা, আর একটু বাড়িয়ে দিলে হয় না দাদা? ভাই, গরিব লোকের টাকা, গরিব লোকের অভিশাপ তোমরা সাধারণ মানুষ হজম করতে পারবে না। উপরের টেবিল থেকে নিচের টেবিল পর্যন্ত অনেক জায়গায় এই টাকা রোলিং করাতে হবে, তারপরে এই টাকা হজম করতে হবে। তোমাদের দ্বারা ওসব হবে না,
যেটা বলছি 30% নিয়ে খুশিতে থাকো, ভালো থাকবে, এর বেশি আশা করো না। রমেন, টাকাটা কোন থেকে বার কর। টাকাটা এখানে রাখা নিরাপদ হবে না, অন্য কোথাও সাইড করে ফেলতে হবে। টাকাটা বার কর দেখি। ঠিক আছে, চল বেরোতে হবে এখন। ও, তাহলে সাধারণ গরিব মানুষের টাকা এখানে ভাগ বাটোয়ারা চলছে। আরে রতনদা, আপনি ভুল ভাবছেন, এতে আপনারও হিস্সা আছে, আপনি চিন্তা করছেন কেন? দেখো প্রসূন, আমাকে এসব বুঝিও না, সব আমি ভালোই জানি। এই গরিব মানুষের টাকা আমি তোমাকেও ভোগ করতে দেবো না, আর আমি তো নিশ্চয়ই করবোই না। ছাড় দেখি, গরিব মানুষের টাকা ছাড়, আমি ওদেরকে সব ফিরিয়ে দেবো। সাধারণ মানুষের টাকা এখানেই আপাতত সুরক্ষিত থাকুক। এক্ষুনি আমি ওদের কাছে এই টাকা ফেরত দিতে যেতে পারবো না, কারণ প্রসূন আর তার দলবল নিশ্চয়ই আমাকে এতক্ষণে খোঁজ করছে। যাই, আমি এবার পালাই, এখানে আর থাকা যাবে না। রতনদা, টাকাটা কোথায় রেখেছেন ভালো ভালো বলে দিন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে, না হলে আজকে আপনার বাড়ি ফেরা কিন্তু মুশকিল হয়ে যাবে। প্রাণ থাকতে গরিব মানুষের টাকা আমি কখনোই তোমাদের আত্মসাৎ করতে দেবো না। তাহলে আমার কথা শুনবেন না। রমেন, দুল, লাস্টটা সাইড করে সন্ধ্যেবেলা আমার সাথে এসে দেখা কর। ঠিক আছে দাদা। তা সে ভাই, আমার কথা ছাড়, তুই এখনো কিন্তু খোলসা করে আমায় বললি না তুই কেন আত্মহত্যা করতে এসেছিস। ভাই কি বলবো, আমি একটু বেশি ইন্টারেস্টের লোভে আমি ওই যে মনোদা কোম্পানি আছে না, ওতে আমি 1 লাখ টাকা ডিপোজিট করেছি। কি বলবো ভাই, নেতা মন্ত্রীরা তো সব যে যার টাকা ভাগ করে নিল, আমার তো আর টাকাটা ফেরত পেলাম না। আমার 2টো মেয়ে আছে, আমি কি করে বিয়ে দেবো তাদের? আমার বউ সারাদিন খিটখিট করছে, আমার আর ভালো লাগে না। আমি তাই আত্মহত্যা করতে এসেছি। তাহলে শোন খোকা, তুই একেবারে ঠিক জায়গাতে এসেছিস। এই গাছের নিচে আমি ওই মনোদা কোম্পানির কিছু টাকা না আগলে রেখেছি। ওই শয়তান এজেন্ট আর ওই নেতা আত্মসাৎ করতে যাচ্ছিল, আমাকেও ভাগিদার হতে বলেছিল, আমি হইনি বলে আমাকে এখানেই শেষ করে দিল। অতৃপ্ত আত্মা হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, শেষ ভেসেই গাছটা এসে বাসা বাঁধলেন। তুই যা, ওই টাকাটা নিয়ে তোর মেয়েদের বিয়ে দে, আর যেসব বাবারা তাদের মেয়েদের বিয়ে দিতে পারছে না তাদেরকে তুই ওই টাকাটা দান কর, সকলকে সাহায্য কর যতটা পারিস। তা ভূত ভাই, টাকাটা রেখেছো কোথায়? এই তো রে বাবা, আমি এই যে তেঁতুল গাছে থাকি, এই তেঁতুল গাছ থেকে ঠিক গুনে গুনে 5 পা দূরে। তুমি তো ভূত ভাই সাক্ষাৎ আমার কাছে দেবতা। আমি ওই টাকাগুলো পেয়ে আমার মেয়ের বিয়েটা খুব ধুমধাম করে দেবো, আর তোমার সৎকারের ব্যবস্থাটাও আমি করব। আর ওই টাকা যা বাঁচবে আমি ওই সমস্ত গরিব লোককে দিয়ে দেবো যারা কন্যা দায়ে পড়েছে। শঙ্করবাবু ওনার মেয়েকে বিয়ে দিতে পারছে, এই 50,000 টাকাটা হয়তো শঙ্করবাবু কিছুটা সাহায্য করবে। এটা মিহির বাবুর মেয়ের বিয়ের জন্য, এটা মন্ডল বাবুর মেয়ের বিয়ের কাজে লাগে। হ্যালো, আকাশপুর পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি আপনাদের ওই রতনের খুনের ব্যাপারে একটা তথ্য দিতে চাই। হ্যাঁ, বলছি যে বড় রাস্তার মোড় থেকে নেমে ওই প্রথম যে বড় তেঁতুল গাছ পড়ে জঙ্গলে, ওই গাছের নিচে রতনের ডেড বডি পুঁতে দেওয়া আছে। হ্যাঁ, ওই গ্রামের স্থানীয় নেতা প্রসূন আর ওখানকার মনোদা কোম্পানির এজেন্ট আব্দুল, দুজন মিলে এই খুনে যুক্ত। না, আমি আপনাদের এইটুকু তথ্যই দিতে পারলাম, আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিতে পারছি। হ্যাঁ, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি ওনার খুনিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, আর ওনার আত্মার শান্তির জন্য ওনার ডেড বডিটা সৎকারের ব্যবস্থা করুন। বুধ ভাই,
আমি একজন সাধারণ মানুষ হয়ে তোমার জন্য এইটুকুই করতে পারলাম।